where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning. Today we'll read the CAT Unit 3. On the other day, we had completed Unit 2 along with the exercise. পড়ানো শুরু করার আগে একটা গল্প মনে পড়লো আমার। গল্পটা তোমরা অনেকে শুনেছো। একটা বাড়িতে একটা লোকের একটা বাড়িতে একটা বেড়াল ছিল। বেড়ালটা খুব জ্বালাতো, দুধ খেয়ে নিচ্ছে, মাছ খেয়ে নিচ্ছে, চুরি করছে, খুব ডিস্টার্ব করতো বেড়ালটা। কিছুতেই বেড়ালটাকে তাড়ানো যায় না, ও যতবার মেরে ভাগায় আবার চলে আসে। একদিন কি করলেন ভদ্রলোক, একটা ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে বেড়ালটাকে ঢোকালো, ঢুকিয়ে মানে নিজের পাড়া থেকে অন্য পাড়ায়, তারপরে এই গলি সেই গলি, অমুক তমুক ঘুরে টুরে অনেক দূরে গিয়ে ব্যাগ থেকে বিড়ালটাকে বার করে দিল। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এত অলিগলি ঘুরেছে ভদ্রলোক, নিজের রাস্তাটা হারিয়ে ফেলেছে। এবারে নিজের বাড়ি ফিরতে পারছে না। গল্পটার শেষটা কি হয়েছিল জানো? গল্পটার শেষটা হচ্ছে এরকম, লোকটা বাড়ি ফিরেছিল, লোকটাকে বাড়ির পথ চিনিয়ে নিয়ে এসেছিল সেই বিড়ালটাই। এটা বলার কারণ এটাই যে বিড়াল নাকি কিছুতেই বাড়ি ছাড়তে চায় না। এরকম একটা মজার গল্প বিড়াল সম্বন্ধে চালু আছে। বিড়ালকে যতই মেরে ভাগানো হোক সে ঠিক চলে আসে। এটা সত্যি বা মিথ্যের প্রশ্ন অন্য কথা, সেটা এটা মজা করেই বলা হয়। অনেকে বিড়াল পোষে, তাদের তো বাড়িতে থাকারই কথা, কিন্তু যারা পোষে না, ইচ্ছে করে, তারা খুব একটা শখ নেই বেড়ালের, তবুও বেড়াল থেকে যায় বাড়িতে, তাদের ক্ষেত্রে বেড়াল এরকমই যায় না কিছুতেই। এসব কথাগুলো কেন বলছি, ইউনিট 3 পড়ানোর সঙ্গে এগুলো সম্পর্কটা কি আমরা সেটা একটু দেখবো পরে। আসলে একটু মনে করে দেখো, লেট আস রিফ্রেশ আওয়ার মেমরি। দ্য ক্যাট বিগ্যান ইন এ হিউম্যারাস টোন। কখনোই খুব সিরিয়াসলি লেখক বিড়াল সম্পর্কে একটা প্রবন্ধ লিখতে চাননি। উনি একটা মজার কথা, মানে মজা করে বিড়ালের চরিত্র নিয়ে বলছেন, এবং বলতে গিয়ে লেখক বলছেন দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার্স দ্যান এনি আদার হিউম্যান বিইং। মানে অনেক বেশি, মানে একটা বিড়ালের চরিত্রে অনেক কিছু আছে, অনেকগুলো রং আছে যেটা আমরা দেখতেই পাই না, আমাদের প্রায় চোখেই পড়ে না, একটু খেয়াল করতে হবে তার জন্য। বিড়াল এমনিতে খুব অলস, এমনিতে খুব বোকা বোকা থাকে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাটস আর মোস্ট আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, বাট নো, cat is very intelligent, and when the situation demands, he shows his intelligence. আমরা দেখেছি যখন গেস্ট সহ বাড়ির সব লোকজন খেতে বসেছিল, তখন কিভাবে সে গেস্টের কাছ থেকে বেস্ট খাওয়ার টুকরোটা আদায় করলো, আঁচড়ে দিল পায়ে, এসব মজার ব্যাপারগুলো হয়েছে।
মানে ক্যাট যেটা করবে ঠিক করে, সেটার সম্পর্কে সে খুব মেথডিক্যাল। এবং অতিথি যে গেস্ট বাড়ির, সে প্রচণ্ড বিরক্ত হয়েছে, বিরক্ত হয়ে সে বাধ্য হয়েছে দিতে, আর পায়ে ওরকম আঁচড় দেওয়াতে জ্বালাও করছে, কিন্তু তার মনের ইচ্ছেটা সে পূরণ করতে পারছে না, যে মনে হচ্ছে লাথি মেরে বার করে দিই, সেটা সে পারছে না। কারণ বাড়ির সবাই বলছে আহা কি ভালো বিড়ালটা না, কি মিষ্টি ইত্যাদি। এসব তো না হয় হলো, খাওয়াটাও হয়ে গেল। সবাই যে সন্ধেবেলায় চা খেতে বসেছিল, সেই চা খাওয়া হয়ে গেল। চা মানে শুধু চা নয়, অবশ্যই টা সহ চা, মানে খাওয়ার নিয়ে। সেসবের পরে বাড়ির লোকেরা কি করছে এবং বেড়ালটা কি করছে, আমরা সেটা আজকে দেখব। ঠিক আছে, লেটস স্টার্ট ইউনিট 3। আমি আরেকবার মনে করিয়ে দিই, যখনই আমি পড়াবো, মানে যখন শুনবে তোমরা বা দেখবে, টেক্সটটা খুলে নেবে সামনে। ঠিক আছে, লেটস স্টার্ট ইউনিট 3। When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. বিড়ালটা খুব উদাসীনভাবে ঘর থেকে বেরিয়ে যায়। কখন? when the family has finished tea, চা খাওয়া হয়ে গেল, তারপরে সবাই মিলে বসলো রাউন্ড দ্য ফায়ার। এই ব্যাপারটা কি? আসলে আমরা ঠিক এই ভারতবর্ষে বসে বুঝতে পারবো না। ইউরোপিয়ান দেশগুলোতে, সেখানে শীতপ্রধান দেশ তো মূলত, শীতপ্রধান দেশে সাধারণভাবেই প্রত্যেকের বাড়িতে একটা করে ফায়ার প্লেস থাকে। সেখানে আগুন জ্বলে, আর সেই আগুনের তাপ পোহানোর জন্যে চারপাশে ওরা বসে থাকে, চেয়ার মানে রীতিমতো বসার ব্যবস্থা আছে। আমাদের এখানেও দেখবে তোমরা শীতকালে, শীতের সময় রাস্তাতে টায়ার জ্বালিয়ে বা কাঠ জ্বালিয়ে আগুনের তাপ নেয়, অনেকে নেয় তো, আমাদের শহরেও নেয়, গ্রামগঞ্জেও নেয়। এই প্রচণ্ড শীত পড়লে সেই ফায়ারের পাশে বসে থাকে সবাই। এরকম ইউরোপের বাড়িতে বাড়িতে থাকে ফায়ার প্লেস, কারণ শীত প্রধান দেশ, ওদের ওই শীতের সময় এটা একটা খুব কমন মানে বিনোদন বলতে পারো, বা নেসেসিটিও বটে একই সঙ্গে, যে আগুনের চারপাশে তারা বসে থাকে গোল করে ঘিরে। সেই সময় হয়ে গেল, খাওয়া হয়ে গেছে ওদের, ওরা সবাই আগুনের তাপ পোহাচ্ছে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। দ্য ক্যাট গোজ আউট অফ দ্য রুম। বিড়ালটা বেরিয়ে গেল ঘর থেকে। বেরিয়ে গেল কেমন করে? খুব ক্যাজুয়ালি, উদাসীনভাবে, ইনডিফারেন্টলি, ভীষণ ইজিলি, মানে এমন নয় যে খুব তাড়া দিয়েছে কেউ দৌড়ে পালিয়ে গেল, তা নয়, খুব ক্যাজুয়ালি, খুব উদাসীনভাবে বেরিয়ে গেল, মানে ওর বেরোনোরই কথা আর কি এই সময়টায়। আমরা একটু মনে করে নিই যে আগের ইউনিটগুলোতে লেখক মনে করিয়ে দিয়েছেন আমাদেরকে, বিড়ালের আসল চরিত্র দেখা যায় সূর্যাস্তের পর। একটা চরিত্র আমরা দেখে ফেলেছি অলরেডি, কিভাবে সে খাবার আদায় করে, তাই তো? সেরকমই আরেকটা চরিত্র এখন আমরা দেখব, যে খাবারটা হয়ে গেলে সে কি করে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। সত্যিকারের জীবন যদি বলো, এই শুরু হলো তার। এই রাত্রিবেলা এখন থেকে সত্যিকারের জীবন শুরু হলো। কিরকম সে সত্যিকারের জীবন? হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। এই প্রসঙ্গে বলে রাখি, ইউনিট 3-তে আমরা খুব স্পেসিফিক্যালি প্রায় একই শব্দ পাবো, একই অর্থের শব্দ পাবো 3টে আলাদা ওয়ার্ডে। মুভমেন্টের একটা চলা, একটা চলন, ধীরে ধীরে চলা, সেটা বিভিন্ন রকমের এক্সপ্রেশন আছে এই ইউনিট 3-তে, মানে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যেই। একটু কেয়ারফুলি দেখবে, আমি বলছি, আমি যখন পড়াচ্ছি তখন বলে দেবো সবটা, আমরা যখন যাব। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। প্রথম যে শব্দটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে
তোমাদের নোটসেও আছে, সন্টার্স, SOUNTER। সন্টার মানে কি? ওয়াক্স ইন এ স্লো রিল্যাক্সড ম্যানার, খুব ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে চলে যাওয়া। হি সন্টার্স, সন্টার্স হচ্ছে ওয়াক ইন এ স্লো ম্যানার। কীরকম জানো তো, অনেকটা বাংলাতে আমরা পায়চারি বলি, পায়চারি করা। দেখবে পায়চারি করার সময় খুব দ্রুত পায়চারি করে না, খুব ধীরে ধীরে পায়চারি করছে, অনেকটা যেন সেরকম। ও যেন পায়চারি করতে করতে আস্তে করে এগিয়ে গেল, আস্তে করে বেড়ার কাছে গেল, টুক করে লাফ দিল বেড়ার উপরে, মানে প্রাচীরের উপরে, বেড়া বলতে প্রাচীর, ওপাশে নেমে গেল। সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড মানে হচ্ছে বাড়ির পেছন দিকটা ঠিক নয়, এটা এক্স্যাক্ট মিনিংটা ব্যাকইয়ার্ড বলে এটা হয় না। ব্যাকইয়ার্ড হচ্ছে একটা উঠোন বলতে পারো, পেছন দিকেও হতে পারে, মানে যে অঞ্চলটাতে সাধারণভাবে কেউ যাওয়া আসা করে না সেখান দিয়ে ও, ওখানেই তো বেড়াল থাকে। আস্তে আস্তে ধীরে ধীরে সে ওখান দিয়ে গেল। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স। স্প্রিং মানে এখানে হচ্ছে লাফ দিল, ত্রিং করে একটা লাফ দিয়ে একটা প্রাচীরের উপরে উঠলো। তারপরে ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, তারপরে উল্টো দিকে সে নামলো, কিন্তু সেটাও খুব ধীরে, খুব ধীরে, খুব লাইটলি, মানে ওর কোনো তাড়া নেই জীবনে। সাধারণভাবে যে ওর আলসেমিটা থাকে সারাদিন ধরে, আলসেমির তো চূড়ান্ত উদাহরণ আমরা পেয়েছিলাম ফার্স্ট ইউনিটে, যে ঘন্টার পর ঘন্টা সে একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে বসে থাকতে পারে, চূড়ান্ত অলস সেই হিসেবে। কিন্তু এখন যখন ও যাচ্ছে, মানে রাজকীয় ব্যাপার আছে, একটা পায়চারি করতে ধীরে ধীরে গেল, টুক করে উঠলো প্রাচীরের উপরে, সেখান থেকে নেমে পড়লো নিচে। He trots across and skips to the roof of an empty shed. আমি বলেছিলাম না মুভমেন্টের একই শব্দ পাচ্ছি কাছাকাছি প্রায়, এবার একটা শব্দ পেলাম, ট্রট। He trots across and skips to the roof of an empty shed. ট্রটটা হচ্ছে অলমোস্ট লাইক সন্টারিং, একটু হয়তো স্পিডটা বেশি, লাইক ইউ মে কল জগিং। জগিং বোঝো তো, খেলার আগে অনেকে জগিং করে, বা সকালবেলাও অনেকে শরীরটা গরম করার জন্য জগিং করে, স্বাস্থ্য ভালো রাখার জন্যে। খুব দ্রুত দৌড়নো নয়, হালকা, খুব দুলকি চালে, ধীরে ধীরে, খুব। ট্রটস মানে হচ্ছে আমরা বলতে পারি একটা, এটা জগিংয়ের সঙ্গে একটা সম্পর্ক আছে। খুব ধীরে ধীরে দুলকি চালে একটা হাঁটা, মানে বাংলা একটা শব্দ আছে দুলকি চাল, মানে যাচ্ছে একটু যেন একটু শরীরটাকে ছোট্ট লাভ দিতে দিতে যাচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো তাড়া নেই, মানে সেটার জন্য শরীরের যে খুব বিরাট কোনো পরিশ্রম হচ্ছে তা নয়, এবং স্পিডও নেই। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। একটা এমটি শেড, খালি একটা ছাদ, তার উপরে সে গেল, লাফ দিয়ে পড়লো আস্তে করে, সেটাও ধীরে কিন্তু। হিজ মুভমেন্ট বিকামস লাইদ, দ্য থার্ড ওয়ার্ড। থার্ড ওয়ার্ড উই অলমোস্ট দ্য সেম মিনিং, লাইদ। লাইদ যদি বলো, লাইদটা তোমাদের ওয়ার্ড মিনিং রয়েছে এখানে। লাইদ হচ্ছে খুব ধীরে হাঁটা, খুব আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটা, কিন্তু একটা এলিগ্যান্ট ম্যানার আছে। মানে ধরো রাজারা যেমন করে হাঁটতেন আমরা ছবিতে দেখি, তারা খুব দ্রুত হাঁটতেন না। মন্ত্রীরা যেভাবে হাঁটেন খুব দ্রুত হাঁটেন না, আস্তে আস্তে হাঁটেন। তার পেছনের লোকজন খুব দ্রুত হাঁটে বা দৌড়োয়, এটা হতে পারে, কিন্তু মন্ত্রীরা ধীরে ধীরে হাঁটেন। তো ওই রকম, ওইটা হচ্ছে লাইদ, মানে একটা এলিগ্যান্ট ম্যানার, মুভিং ইন অ্যান। লাইদ হচ্ছে মুভিং ইন এলিগ্যান্ট ম্যানার, একটা রাজকীয় যেন একটা চাল আছে। দেখো অলমোস্ট একই রকম আমরা সবগুলোর মধ্যেই
পাচ্ছি যেটা একটা সন্টার, সেটা ওয়াকিং ইন এ স্লো ম্যানার, ট্রট একটা দুলকি চালে হাঁটা, আস্তে আস্তে হাঁটা, লাইদ একটা এলিগ্যান্ট ম্যানার, ধীরে ধীরে হাঁটা, অলমোস্ট তিনটেই একই রকম মুভমেন্ট। লক্ষ্য করার যেটা সেটা হচ্ছে ক্যাট, বিড়াল, যাকে বাংলায় আমরা বাঘের মাসি বলি, তার মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে। হ্যাঁ, ধীর স্থির আস্তে আস্তে ধীরে ধীরে সে যাবে, তার কোনো তাড়াহুড়ো সেরকম সে করতে চায় না। সে যা করবে সে খুব প্ল্যানফুল, মেথডিক্যাল, সে তার মধ্যে এত তাড়াহুড়ো নেই। লাইদ অ্যান্ড তারপরের শব্দটা খুব ইন্টারেস্টিং, প্যান্থার লাইক। প্যান্থার ইউনো, চিতাবাঘ, যেন চিতাবাঘের মতো। চিতাবাঘ দেখবে শিকার ধরতে যাওয়ার আগে চিতাবাঘ আস্তে আস্তে এগিয়ে যায়, মানে পা ফেলে ফেলে, পা টিপে টিপে এগোয়, বা যখন সে হাঁটে তখনও সে এমনি, যখন সে মুভ করে তখন তার মধ্যে তেমন একটা দুলকি চালে রাজকীয় একটা ভাব থাকে। বিড়ালের মধ্যেও সেরকম থাকে। এ প্রসঙ্গে বলি, এটা কিন্তু সবসময় মজা করেই বলেছে তা নয়, এর মধ্যে সত্যতাও রয়েছে, এবং সত্যতাটা রয়েছে বায়োলজিক্যাল কারণেই। ইউ নো দ্যাট টাইগার অর দ্য প্যান্থার, দে বিলং টু দ্য ক্যাট ফ্যামিলি, দ্য সেম ফ্যামিলি। বায়োলজিতে যারা পড়েছে তোমরা জানো, বায়োলজিতে এই ব্যাপারটা যে একই পরিবারভুক্ত তারা, ফলে তার প্রচুর বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। আর প্যান্থার লাইক মুভমেন্ট আছে এর মধ্যে। তারপরে কি করে, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, খুব মন দিয়ে, তীক্ষ্ণ মনোযোগ দিয়ে সে এদিকে দেখবে, একবার ওদিকে দেখবে, অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং মুভ করে যে কোনো নয়েজ হয় না। নয়েজ না হওয়ার একটা বড় কারণ হচ্ছে তার পায়ের নিচটা, বেড়ালের পায়ের নিচটা যে থাবাটা আছে সেটা কিন্তু কখনো শব্দ করতে দেয় না, সেটা কোনো শব্দ হয় না, নয়েজলেসলি সে মুভ করে। ফর, কেন এত নয়েজলেসলি, কেন এত ধীরে ধীরে, কেন এত তীক্ষ্ণ মনোযোগ দিয়ে সব আশেপাশে দেখছে, তার কারণ আছে। কারণটা হচ্ছে ও যেমন কোনো দিকে খেয়াল করছে না বলছে লোকে এত ধীরে ধীরে যাচ্ছে, তা কিন্তু নয়, খুব অ্যালার্ট তো। ও জানে শত্রু কারা আছে ওর, তাদের দিক থেকে সাবধানে থাকে। ওর শত্রু, বেড়ালের শত্রু সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে কুকুর। বিড়াল দেখলেই ঘেউ ঘেউ করে, কোনো কারণ নেই, একটা বিড়াল দেখলে কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করলো। আর একটা শত্রু আছে বিড়ালের, যেটা তোমাদের খুব পরিচিত, তোমার আমার বাড়ির আশেপাশে সব জায়গাতে দেখবে এরকম শত্রু আছে, বিড়াল এবং কুকুরের এই শত্রুটা কমন। সেটা হচ্ছে পাড়ার কিছু দুষ্টু ছেলে, কোনো কারণ নেই, একটা কুকুর দেখলো ঢিল মেরে দিল, একটা বেড়াল দেখলো ঢিল মেরে দিল। এই যে শত্রু, ফর হি হ্যাজ, এবার দেখো, হি মুভস নয়েজলেসলি ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, সো মেনি ফোজ, এত শত্রু আছে তার। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, মেইনলি দুটো শত্রুর কথা সে বলেছে, একটা হচ্ছে কুকুর, আরেকটা হচ্ছে স্মল বয়েজ উইথ স্টোনস, পাথর ছুঁড়ে, যারা পাথর ছুঁড়ে ডিস্টার্ব করে তাদেরকে থেকেও সাবধানে থাকে। সেই জন্যে ও এত স্লোলি এরকম মুভমেন্ট করে আস্তে আস্তে নিজের জায়গায় যাচ্ছে। মানে আমরা জানি না এরপর কি করবে জানি না, কিন্তু ও বেরিয়েছে, বোঝা যাচ্ছে হি হ্যাজ এ পারপাস, এবং খুব কেয়ারফুল, খুব স্লো, খুব লাইদ, বাট ভেরি এলিগ্যান্ট ম্যানার, ইন এ ভেরি এলিগ্যান্ট ম্যানার হি গোজ টু হিজ প্লেস অফ নাইট। এতক্ষণ ধরে যা করছিল, এরপরে ওর আসল সময়টা যখন শুরু হচ্ছে তখন সে এরকমভাবে ধীরে ধীরে যাচ্ছে। ওকে, নাও we have seen the cat has moved to its favorite place, but he has not moved, he has not reached yet. সেখানে সে পৌঁছতে চাইছে, সেটা এখনো পৌঁছায়নি, আস্তে আস্তে যাচ্ছে ধীরে ধীরে, খুব কেয়ারফুলি দেখছে কতটা শত্রু আছে তার আশেপাশে, কেউ আছে নাকি। Now on the top of the shed, ওই যে ছাদের উপরে সে উঠে বসেছে, on the top of the shed the cat arches his back, arches his back, আর্চ হচ্ছে এইটা, এই ধনুকের মতো শরীরটাকে বাঁকানো। আর্চ করা একটা খুব কমন ব্যায়াম, দেখবে অনেকেই করতে পারে,
যে পুরো শরীরটাকে বেঁকিয়ে দিয়ে এম, এম, হাত দিয়ে পেছনটা ধরে নেওয়া, মানে নিচটা ধরে ছুঁয়ে ফেলা, দিস ইজ কল্ড আর্চ। ক্যাট যেটা করে সেটা আর্চেস ইটস ব্যাক, যেন মনে হচ্ছে আড়মোড়া ভাঙছে। আমরা মানুষেরা অনেকেই ঘুম থেকে উঠে এই কাজটা করি, যেন আমাদের সবগুলো আমরা একটু আড়মোড়া ভেঙে নিই, আমরা একটু নিজেদেরকে দিনের জন্য প্রস্তুত করে রাখি। Arches his back and rakes his claws once or twice. Rakes his claws once or twice. Rakes আমরা আগের ইউনিটে পড়েছি, আঁচড় দেওয়া। Rakes his claws once or twice। এবার কিন্তু কাউকে কোনো মানুষের পা নেই। Through the soft bark of the old roof। এটা নরম নরম জায়গা, পুরনো ছাদ, তার উপরে দুবার আঁচড় কেটে যেন দেখে নিল যে ঠিকঠাক আঁচড় কাটা যাচ্ছে কিনা, যেন তার নখের ধার পরীক্ষা করে নিচ্ছে সে। হি স্ট্রেচেস হিমসেলফ, শরীরটাকে প্রসারিত করে, স্ট্রেচ করে, প্রসারিত করে। মানে দেখবে তোমাদের ইউনিটে, এই ইউনিটের পাশে একটা ছবি আছে, সেই ছবিটার মধ্যে অনেকটা বুঝতে পারবে যে কীভাবে স্ট্রেচ করে নিজের শরীরটাকে, যেন লম্বা করে একটুখানি ভাঙিয়ে নিল, একটু মানে এই শরীরটাকে যেন একটু আড়মোড়া ভেঙে নিল। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, কয়েকবার সেরকম স্ট্রেচ করে, টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যেন দেখে নেয় শরীরের সবগুলো মাসল ঠিকঠাক কাজ করছে তো, ইন ফুল ওয়ার্কিং অর্ডার আছে তো, মানে প্রয়োজনে আমার সবগুলো মাসল কাজ করবে তো, সেটা যেন একটু দেখে নিল। আড়মোড়া ভেঙে শরীরটাকে বেঁকিয়ে চুড়িয়ে আমরা করি না, এরকম শরীরটাকে বেঁকিয়ে চুড়িয়ে দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। সেটা দেখে নিই আমরা কোনো পারপাসে না, আমরা এমনি ঘুম থেকে উঠে অনেকেই আড়মোড়া ভাঙি, হাত পা ছড়াই, এতক্ষণ শুয়েছিলাম বলে শরীরটাকে একটু দিনের উপযোগী করে নিচ্ছি, চলার উপযোগী করে নিচ্ছি। ও সেরকম করছে। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ। ড্রুপ আমরা আগের দিন একটা শব্দ পেয়েছিলাম যেখানে গেস্ট করেছিল স্টুপ, STOOP, নিচু হওয়া। ড্রুপটাও তাই, শরীরটাকে নিচু করা, বেন্ডিং, মাথাটাকে প্রায় পয়ের কাছে অর্থাৎ পায়ের কাছে নিয়ে গেল, থাবার কাছে নিয়ে গেল। ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ kindred. He sends across a call to his kindred. মাথাটাকে প্রায় থাবার কাছে নিয়ে গিয়ে একটা ডাক ছাড়লো, খুব জোরে ডাকলো না, কিছু একটা সিগন্যাল দিল, সেটা ওই পা হতে পারে বা অন্য কোনো আওয়াজ হতে পারে। এই আওয়াজটা পাবে কারা, বুঝবে কারা? ওর কিনড্রেডরা। কারা কিনড্রেড? কিনড্রেড বলতে কি বোঝায়? কিনড্রেড হচ্ছে ফেলো, লাইক you are a student, your kindred is the fellow students. তোমার অন্যান্য ছাত্রছাত্রীরা হচ্ছে তোমার kindred। মানে আমরা বলতে পারি মানে নিয়ার ওয়ান্স, খুব কাছের লোক। বাংলা একটা শব্দ বলি, জ্ঞাতি ভাই, যেন নিজের লোক, সব নিজের জ্ঞাতি গোষ্ঠী, এরকম লোক। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ kindred, তার মানে কাদেরকে? অন্যান্য বেড়ালদেরকে। অন্যান্য বেড়ালদেরকেও ডাকলো। কিভাবে ডাকলো আমরা সেটা ঠিক বুঝবো না, কোনো একটা সিগন্যালও দিয়েছিল, যেটা খুব জোরে কোনো আওয়াজ করে নয়, কোনো একটা শব্দ যেটা ওর কাছ থেকে বেরিয়েছে, সেই শব্দটা পৌঁছে গেল ঠিক যাদের কাছে পৌঁছানো তাদের কাছে। মানে ওর আওয়াজটা, ওর সিগন্যালটা বুঝে গেল ওর যারা জাত ভাই তারা, অর্থাৎ অন্য বেড়ালরা। বিফোর লং দে কাম, বেশিক্ষণ সময় লাগে না, সবাই চলে আসে। বিফোর লং দে কাম, গ্লাইডিং, গ্লাইডিং, গ্রেসফুল শ্যাডোজ। গ্রেসফুল সেই যে একটু আগে বললাম এলিগ্যান্ট, একটা রাজকীয়, তারা যেন ভাসতে ভাসতে আসছে, তারা যেন খুব ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভাসতে ভাসতে যেন আসছে। গ্রেসফুল শ্যাডোজ, কিছু ছায়া এসে জড়ো হলো ওর পাশে।
কে বলবে দেখে নো লঙ্গার আর দ্য মিক ক্রিচার্স, তারা ওই দুর্বল প্রাণী নয়, হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। কে বলবে দেখে একটু আগে তারা মিউ মিউ করছিল মাছের জন্য বা দুধের জন্যে, এর বাড়িতে ওর বাড়িতে। এখন কোনো ছাপই নেই ওদের মধ্যে। এখন এই মুহূর্তে ওরা এই যে আমাদের ক্যাটের ডাকে যে সবাই এসছে, ওদের দেখে মনে হচ্ছে দে আর নাও গ্রিম ফাইটার্স, দে আর নাও গ্রিম ফাইটার্স। গ্রিম মানে খুব ক্রুয়েল, ইউ মে কল ইট ক্রুয়েল, খুব নিষ্ঠুর কোনো যোদ্ধা। দে আর কল্ড গ্রিম ফাইটার্স। জাস্ট থিঙ্ক how much more he gets out of his life than you do out of yours. লেখক মনে করিয়ে দিচ্ছে, প্রথমেই যেটা বলেছিল, দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার্স অ্যান্ড ক্যাট এনজয়েস লাইফ মোর দ্যান ইউ, হি গেটস আউট অফ দ্য লাইফ মোর দ্যান ইউ। আমরা দেখেছিলাম দ্যাট মিনস হি এনজয়েস হিজ লাইফ মোর দ্যান ইউর সেলফ, হি হ্যাজ মোর ক্যারেক্টার্স। তুমি কি? তুমি একজন স্টুডেন্ট, পড়াশুনো করো বা করো না, বাবা মায়ের কাছে একটু বকাবকি খাও, আদরও পাও, মাস্টারমশাই শাসন করে বা শাসন না করে তোমাকে আদর করে, শাসনও করে আদরও করে, সবটাই ঠিক। পড়াশোনার বাইরে কেউ টিভি দেখো, কেউ খেলো, কেউ মোবাইলও দেখো। এই মোবাইলটা কিন্তু বেশি দেখবে না, কেউ মোবাইল নিয়েও সময় কাটায়, আমি জানি। তা এই হচ্ছে তোমার জীবন। বিড়ালের জীবনটা ভাবো তো, সে সকালবেলাটায় ছিল একটা অলস দর্শক মাত্র, চুপ করে সে ঘন্টার ঘন্টা তাকিয়ে থাকতে পারে একটা ইঁদুরের গর্তের দিকে, কখন ইঁদুর বেরোবে। একটু যখন বেলা হলো, সন্ধে যখন পড়লো, তখন সে তার খাবারের প্রয়োজন হলো যখন, তখন সে একজন মানুষের কাছে গিয়ে পায়ে আঁচড় দিয়ে খাবারটা আদায় করলো। তোমার মনে হলো না যে এই বিড়ালটা আগের যে বিড়ালটা, মানে যাকে দেখলাম এত অলস হয়ে বসে আছে, তার সঙ্গে কোনো মিল নেই, সত্যিই নেই। তারপরে এবার সে বেরোচ্ছে যখন রাত্রিবেলা অভিযানে, আমরা বলতে পারি অভিযানে বেরোচ্ছে, গ্রিম ফাইটার্স। এখন সে একদম যেন মনে হচ্ছে যোদ্ধা, খুব ক্রুয়েল নিষ্ঠুর যোদ্ধা। সে বেরোচ্ছে খুব টাফ একজন ফাইটার। পুরো পাল্টে গেল। সকালের বিড়ালটার সঙ্গে এখনকার বিড়ালটার কোনো মিল নেই। এটাকেই লেখক মজা করে বলছেন যে হি হ্যাজ মোর ক্যারেক্টার্স, হি এনজয়েস হিজ লাইফ মোর দ্যান ইউর সেলফ, মোর দ্যান ইউ ডু, অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, সেটাও অ্যাজ দে গেট ওল্ডার দে গো অন, they go in for sports, the suburban backyards. এমনকি যেসব খেলা নিয়ে তারা থাকে, খেলা বলতে এখানে ঠিক স্পোর্টসটা সবসময় খেলা অর্থে ব্যবহার করা হয় না, যে কাজগুলো বলতে পারি আমরা, যে কাজগুলো সে করে সেগুলো খুব অন্যরকম, মানে তোমার মতো নয়, লেখক বলছে। অ্যাজ দে গেট ওল্ডার, একটু বয়স যখন হয়ে যায় বিড়ালের, দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। সাধারণভাবে বিড়ালগুলো কি করে, তারা, লেখক অবজার্ভ করেছেন, একটা মফস্বলের দিকে, মানে পুরোপুরি শহরের মধ্যে নয়, মানে একটা বড় সিটিতে তারা থাকে না, একটু সাবারবান, সাবারবান হচ্ছে মফস্বল বলতে পারি, একটু সাবারবান ব্যাকইয়ার্ডসে, সেখানকার উঠোনে সে নিজেকে সেটেল করে, ওখানে সে সেটেল ডাউন করে। দিস ব্যাকইয়ার্ডস আর ডাল টু আস। কেন সেই ব্যাকইয়ার্ডে সে থাকে? কারণ এই ব্যাকইয়ার্ডগুলো মানুষ খুব একটা পছন্দ করে না। ধরো কোনো পরিত্যক্ত বাড়ি, বা একটা বাড়ির পেছনের একটা ভাঙা অংশ, বা একটা কারখানার পেছনের অংশ, যেখানে সাধারণভাবে যন্ত্রপাতি কিছু আছে, কেউ সবাই সাধারণত যায় না, এই রকম জায়গাগুলো বিড়াল খুব নিজের জন্য বেছে নেয়, কারণ বেশিরভাগ মানুষের কাছে ওটা একটা ডাল জায়গা, একটা বিরক্তিকর বাজে একটা জায়গা। দ্য ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, ফর দেম দে আর হান্টিং গ্রাউন্ডস। ওটা কিন্তু তাদের কাছে একটা শিকারের জায়গা, ওরা কিন্তু রীতিমতো শিকার করতে যায় ওখানে।
hunting grounds where they have more gallant adventures than King Arthur knights ever had. ওখানে তাদের প্রচুর 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 গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স আছে, প্রচুর বোল্ড, প্রচুর সাহসী রোমাঞ্চের কাহিনী আছে, রোমাঞ্চকর যুদ্ধ আছে। কার থেকে বেশি? দ্যান কিং আর্থার্স নাইট এভার হ্যাড। মজা করেই বলছে লেখক, পুরোপুরি মজা করে বলছে। রেফারেন্সটা দিচ্ছে এমন একজনের সঙ্গে, এমন একটা রেফারেন্স যেন মনে হচ্ছে আমাদের মানে ক্যাট যেন এত বড় যোদ্ধা যে কিং আর্থারের থেকেও বড় যোদ্ধা, কিং আর্থারের যারা যোদ্ধা ছিল তাদের থেকেও বড় যোদ্ধা। নাও ইউ ফাইন্ড দ্য রেফারেন্স অফ এ পার্টিকুলার ক্যারেক্টার কিং আর্থার, কিং আর্থার্স নাইটস। নাইট মানে তো জানো, অনেকেই জানো বা অনেকে জানো না, বিশেষ করে আইপিএলের সূত্রে অনেকে জানে। কলকাতা নাইট রাইডার বলে না, এই নাইট হচ্ছে এই নাইট কিন্তু রাত্রি নয়। এই নাইট মানে হচ্ছে রাজা বা সম্রাটকে নাইট বলা হয়, ঠিক আছে। কিং আর্থার ছিলেন অ্যাকচুয়ালি, এটা 5th সেঞ্চুরি, 5th সেঞ্চুরির এবং আর্লি 6th সেঞ্চুরি, মানে এখন আমরা 22nd সেঞ্চুরিতে আছি, 21st সেঞ্চুরিতে আছি। তো সেরকম এটা হচ্ছে 5th সেঞ্চুরি, বহু আগের, বহু পুরনো। সেই সময়কার ব্রিটেনের একটি চরিত্র, একজন রাজা কিং আর্থার, তার নাইটস ছিল প্রচুর, তার প্রচুর যোদ্ধা ছিল। এই নাইট হচ্ছে যোদ্ধা, মানে যেসব ছোট রাজারা যোদ্ধা হিসেবে কাজ করে, নাইট হচ্ছে সেই যোদ্ধা। সেই নাইটরা, কিং আর্থারের যারা নাইট কথিত আছে, তারা যুদ্ধ করে ব্রিটেনকে রক্ষা করেছিল কাদের হাত থেকে? স্যাক্সন আক্রমণের হাত থেকে। অ্যাংলো স্যাক্সন যেখান থেকে এসেছিল, স্যাক্সন একটা জাতি ছিল, হ্যাঁ, স্যাক্সন রেস, তাদের যে অ্যাটাক করেছিল, তারা অ্যাটাক করেছিল ব্রিটেনকে, অ্যাটাকড ব্রিটেন, এবং এদের সঙ্গে ফাইটটা করেছিল হচ্ছে এই কিং আর্থারের যারা নাইট ছিল, তার যে যোদ্ধারা ছিল তারা। এবং সেই যুদ্ধের বিস্তীর্ণ প্রচুর কাহিনী ইংল্যান্ডের লোককথার মধ্যে আছে। ঐতিহাসিকভাবে কতটা সত্যি সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, অনেকেই সেটা নিয়ে প্রশ্ন তোলেন, আদৌ এরকম কেউ ছিল কিনা। কিন্তু লোকের মুখে মুখে ওদের যুদ্ধের কাহিনী ঘুরে বেড়ায়। মানে সবচেয়ে বড় যোদ্ধা যদি কেউ থাকে তো সেটা হচ্ছে কিং আর্থারের নাইটরা, এরকম ভাবা হয়। আর লেখক এখানে বলছেন, ও বিড়ালকে তখন দেখে কে বলবে ওই এই ব্যাকইয়ার্ড যেখানে আমরা কেউ থাকি না, আমাদের ডাল প্লেস, সেটা ওর একটা বড় যুদ্ধক্ষেত্র, এবং সেখানে সে কিং আর্থারের নাইটদের মতো করে যুদ্ধ করে। আমি আবার বলছি, একেবারেই তুলনা হয় না, এবং তুলনা তোমরাও বুঝতে পারছো, এটা খুব মজা করেই লেখক বলছেন। এবং মানে দ্য এন্টায়ার পিস ইজ রিটেন ইন আ ভেরি হিউমারাস ম্যানার। এবং বিড়ালকে কিং আর্থারের গ্রিম ফাইটারদের সঙ্গে তুলনা করা, সেটা আরেকটা এক্সাম্পল হাউ দ্য অথর ওয়ান্টেড টু পোর্ট্রে দ্য ক্যাট। দ্য লাস্ট পার্ট অফ দ্য স্পিচ, অফ দ্য পিস. It is always spoken as a reproach against cats that they are more fond of their home than the people in it. It is always spoken, সবসময় এটা বলা হয় একটু একটু নিন্দার সুরে বলা হয়, রিপ্রোচের সুরে বলা হয়। রিপ্রোচ তোমাদের নোটসে আছে। রিপ্রোচ হচ্ছে, you may call it shame or you may call it blame, মানে একটা দোষের সুরে, নিন্দার সুরে যেন বলা হয় যে বিড়াল, they are more fond of their home than the people in it, মানে বাড়ির লোকেরা তাদের বাড়ি নিয়ে যতটা আগ্রহ নিজেদের বাড়ির সম্পর্কে, বিড়ালের তার থেকে বেশি, মানে বিড়াল বাড়িটাকে বেশি ভালোবাসে বাড়ির লোকেদের থেকে, এটা বলা হয়।
এটা খুব একটা ভুল নয়। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি। সাধারণভাবে বিড়াল তার বাড়ি ছাড়তে চায় না, দেশ ছাড়তে চায় না। কান্ট্রি বলতে দেশ, এখানে দেশ না, মানে নিজের এলাকাটা, দ্য ল্যান্ড, এই জমিটা যেখানে সে থাকে। হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে সমস্ত তার বন্ধুরা আছে সেটা সে ছেড়ে যেতে চায় না। তার একটা বড় কারণ, হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এই জায়গাটার প্রত্যেকটি ল্যান্ডমার্কও চেনে, প্রতিটি এই জায়গাটার প্রত্যেকটা কোণাও চেনে। ল্যান্ডমার্ক হচ্ছে, ল্যান্ডমার্ক শব্দটা একটু এক্সপ্লেন করি, কারণ মানে যদিও টেক্সটের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড নয়। ল্যান্ডমার্ক কাকে বলে জানো তো? ল্যান্ডমার্ক হচ্ছে একটা পার্টিকুলার থিং দ্যাট ডিনোটস অ্যান এরিয়া। যেমন ল্যান্ডমার্ক হচ্ছে এ পার্টিকুলার থিং that denotes an area. যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি কেউ কুতুব মিনারের ছবি দেখো তাহলে বুঝে নেব ওটা দিল্লি, তাই না? সিমিলারলি ফিরোজ মিনার মানেই হচ্ছে গৌড়। রথবাড়ি ফ্লাইওভারের ছবি দেখলে পরে বুঝতে পারবেন এটা মালদা। ঠিক এই রকম প্রত্যেকটা জায়গার নির্দিষ্ট কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা দেখলে পরে চট করে আমরা বুঝে ফেলবো যেটা আসলে ওই জায়গাটার কথা বলছে। যদি কেউ হাওড়া ব্রিজের ছবি দেখায় তোমাকে, তুমি বুঝবে এটা কলকাতা। এরকম ভাবে, বা তাজমহল মানে আগ্রা, এই যে এক একটা জায়গার যে ল্যান্ডমার্ক থাকে, সবসময় যে সেটা খুব হিস্টোরিক্যাল ফিগার হতে হবে, হিস্টোরিক্যাল কোনো ম্যানশন হতে হবে তা নয়। প্রচুর আম বাগান, গাছে গাছে আম ঝুলছে, ঠিক প্রচুর আম, এটা এই ছবিটা দেখলে পরে তুমি বুঝতে পারবে এটা এটা মনে হয় মালদারই ছবি। মালদা বা খুব বেশি হলে মুর্শিদাবাদ হবে, তার বেশি কিছু না। কারণ এটা এগুলো এই ছবি আর অন্য কোথাও পাবে না তুমি। এইরকমভাবেই এটাকে ল্যান্ডমার্ক বলে। যাকে আমি এই প্রসঙ্গটা এলো হচ্ছে ল্যান্ডমার্ক শব্দটাকে বোঝানোর জন্যে বললাম আমি। বিড়াল ওই এলাকায় যেখানে সে থাকে তার প্রত্যেকটা কোনা গলি ঘুপচি, একটা পাইপ পড়ে আছে দীর্ঘদিন ধরে, কেউ দেখে না, তার নিচে শ্যাওলা জমেছে, ওই পাইপের ভেতরে কি আছে বিড়ালটা জানে। হি নোজ অল দ্য ল্যান্ডমার্ক। সেই জন্যেই ওই যে আমি গল্পটা বলছিলাম প্রথমেই, যে বিড়াল বাড়ি ছাড়তে চায় না এবং বিড়ালকে তাড়িয়ে দিলেও বিড়াল চলে আসে ঠিক বাড়িতে, এবং যে মালিক তাকে তাড়াতে গেছিল তাকে নিয়েই চলে এসছে। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। যদি তাকে এক্সাইল দেওয়া হয়, এক্সাইল মানে EXILE, এক্সাইল, এটা হচ্ছে বলতে পারো নির্বাসন। ব্যানিশ ইংরেজিতে বলে, মানে কাউকে নির্বাসন দেওয়া হলো, তোমাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হলো। যেমন আমাদের দেশেও হতো আগে, যাবজ্জীবন কারাদণ্ডের জন্যে আন্দামানে পাঠিয়ে দেওয়া হতো, নির্বাসন দেওয়া হলো। তো সেই বিড়ালকে যদি নির্বাসিত করা হয়, একটা জায়গা থেকে একটা জায়গায় যদি নির্বাসিত করা হয়, তাহলে নতুন করে তাকে আবার জায়গাটা চিনতে হবে। হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, নতুন করে ভূগোল জানতে হবে। সো তাই হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন একটা ফ্যামিলি মুভ করে, কোথাও জায়গার একটা ফ্যামিলি তার বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে, যদি সেই ফ্যামিলির পোষা হয় বিড়ালটা, তাহলে তো বিড়ালটাকে নিয়েই যাবে, সেটা আলাদা কথা। কিন্তু যদি পোষা না হয়, ফ্যামিলি চায় না বিড়ালটা বাড়িতে ছিল, তাহলে পরে দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি তাকে পারমিশন দেওয়া হয়, মানে যদি তাকে জোর করে নিয়ে যাওয়া না হয়, ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সেই পুরনো বাড়িটায় থেকে যাবে। উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস। নতুন যে ভাড়াটে আসবে, টেন্যান্টস হচ্ছে ভাড়াটে, রাইট? বাড়িতে যে নতুন ভাড়াটে আসবে, নতুন বাসিন্দা যে আসবে, নতুন রেন্টার যে আসবে,
তার সঙ্গে নিজেকে অ্যাটাচ করে নেবে, মানে বাড়িতে থেকেই গেল, সে বাড়ির লোকজন চলে গেল, সে বাড়িতে থেকে গেল, নতুন যে আসবে তার সঙ্গে তার আবার একটা সম্পর্ক তৈরি করে নেবে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, লেখক মজা করে বলছে একটা প্রিভিলেজও পাবে, একটা প্রিভিলেজ দেবে, একটা সুবিধা দেবে। কি সুবিধে? প্রিভিলেজ হচ্ছে অ্যাডভান্টেজ বা সুবিধা। অফ বোর্ডিং হিম, ওকে রাখার সুবিধে, বাপরে, যেন ওকে রাখার জন্যে সবাই মরিয়া হয়ে আছে। ওকে রাখার সুবিধা দেবে, বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, নিজের মতো করে জীবনটাকে সে উপভোগ করবে, কিন্তু সে বাড়িতে থেকে যাবে, নতুন যে ভাড়াটে আসবে সে তাকে অ্যাকসেপ্ট করবে, মানে বিড়ালের তাকে অ্যাকসেপ্ট করার ব্যাপার নেই, নতুন ভাড়াটাকে অ্যাকসেপ্ট করতে হবে তাকে। এই হচ্ছে বিড়ালের নেচার। তাহলে আমরা এই গোটা গল্পটার মধ্যে, আমি আবারও বলছি, পুরোটাই খুব হিউমারাস টোনে লেখা, খুব মজার একটা লেখা। লেখক কখনোই চাননি খুব সিরিয়াসলি কিছু বলতে, কিন্তু লেখক এর মধ্যে দিয়ে বিড়ালের অনেকগুলো চরিত্র বর্ণনা করেছেন, অনেকগুলো বৈশিষ্ট্য দেখিয়ে দিয়েছেন। সো দিস ইজ সামথিং, দিস ইজ আ স্টাইল which is used particularly by the author, which at once draws the attention of the readers, সবসময় পাঠককে আকৃষ্ট করে। খুব স্বাভাবিকভাবেই এইরকম একটা লেখা পড়লে পরে আমাদের লেখকের সম্পর্কে আগ্রহ জন্মায়। নেক্সট ডে আমরা লেখক সম্পর্কে জানবো এবং অফকোর্স এক্সারসাইজ করব। ওকে, লেটস কল ইট আ ডে। থ্যাংক ইউ।